আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ৮ নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। 12 আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সচিবালয় ও উচ্চ আদালতের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য G37 চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে। এই ফার্মটি যুদ্ধাপরাধের মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার। এই ফার্মটি তাদের ওয়েবসাইটে গত 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। ডাউটি স্ট্রিট চেম্বারের 2 জন সদস্য স্টিফেন পাওয়েলস কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে। সে আবেদনপত্রে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন। ল ফার্মটি তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঊর্ধ্বতন মহলের কাছে এই খবর পৌঁছেছে। তারা বিষয়টি মোকাবেলার জন্য ব্রিটেনের আরেকটি ল ফার্মের দ্বারস্থ হয়েছে। ল ফার্মটির নাম হলো G37 চেম্বার্স। এই ফার্মটি কো-হেড হচ্ছেন টবি ক্যাডম্যান। টবি ক্যাডম্যান বর্তমানে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। একই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন টবি ক্যাডম্যান জামায়াতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবীদের পরামর্শক হিসেবে কাজ করছিলেন। যে টবি ক্যাডম্যান বাংলাদেশের আদালতে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে লড়ছেন সেই টবি ক্যাডম্যান এবং তার ফার্ম আন্তর্জাতিক অঙ্গনে একই দলের বিরুদ্ধে লড়ছেন, তখন বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর আগে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড বা আইসিসি এর রোম সংবিধির 15 অনুচ্ছেদ অনুযায়ী ডাউটি স্ট্রিটের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে তখন অভিযোগ আনা হয়। ডাউটি স্ট্রিটের এই অভিযোগের প্রেক্ষিতে G37 চেম্বার্স তখন বিবৃতি দিয়েছিল। টবি ক্যাডম্যান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়েরের এখতিয়ার নেই। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের পক্ষ থেকে অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ দায়েরের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে। সে কারণে টবি ক্যাডম্যানের ফার্ম G37 চেম্বার্সের সাথে পরামর্শ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায়। সেজন্য দলটির সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন। প্রথম 2 দফায় দলের শীর্ষস্থানীয় 12 জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন। এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। নেতাদের দাবি, শেখ হাসিনা সেসব বৈঠকে দিক নির্দেশনা দিয়েছেন। সবশেষ 12 আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে 8 জনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর, যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সেক্রেটারি আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরো 2টি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে, সেখানে তারা নিয়মিত বৈঠক করেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকার প্রেস সেক্রেটারি বলেছেন, বিষয়টি তারা নজরে রেখেছেন। সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে। সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে, সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে। 12 আগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গণে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ 7টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা 6টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি। তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক সূত্র থেকে জানা গেছে, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময় 46 জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে। বিগত কয়েক মাস যাবৎ তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে। ঢাকার অফিসার্স ক্লাব, ঢাকা বওয়ানি ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। 13 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক। এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। সরকারের সূত্রগুলো বলছে, সচিবালয় ও কোর্ট প্রাঙ্গণে বড় ধরনের সরকার বিরোধী শোডাউন হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। এবার মার্কিন ভুয়া প্রতিবেদনে কি আছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে একটু বলে নেওয়া দরকার, মার্কিন প্রতিবেদনের আগে আমরা এর আগেও একটি ভুয়া প্রতিবেদন পেয়েছিলাম। গত ফেব্রুয়ারি মাসে 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল জুলাই অভ্যুত্থান নিয়ে। সেখানে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি নানা বিষয় নিয়ে ওই প্রতিবেদনে উঠে এসেছিল। যে প্রতিবেদনটিতে জুলাই আগস্টের অভ্যুত্থান কালে 1400 মানুষ নিহত হবার খবর দিয়েছিল, অসংখ্য আহত হবার খবর দিয়েছিল। আমি আহত এগুলো বাদ দিন, 1400 মানুষ নিহত হবার খবর, এইটি একটি ভুয়া খবর। আমি বলবো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, এখন তো বাংলাদেশেও কার্যালয় হয়েছে নানান কৌশলে ফন্দি ফিকিরে, আমাকে একটু বলে দিন যে 1400 মানুষ কোথায় নিহত হয়েছিল।
সরকার একটি তালিকা প্রকাশ করেছে, গ্যাজেট প্রকাশ করেছে 834 জনের। সেই 834 জনের তালিকায় গুনে দিতে পারবে না, ভেজালে ভরা, ভেজাল মুক্ত একটি তালিকা, শহীদের তালিকা 834 জনের। সেই শহীদ আমাকে মিলিয়ে দিতে পারবে না। হয়তো ঘূর্ণিঝড়ে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, সেগুলোকেও তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে এমন ভুয়া বিষয়গুলো উঠে এসেছে। ঠিক তেমনি করে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার একটি ভুয়া প্রতিবেদন পেশ করেছে, যেখানে বলা হয়েছে যে বর্তমান 1 বছর সময়কালে মানবাধিকার পরিস্থিতি ভালো আগের সময়ের তুলনায়। আগের সময় বলতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি খারাপ ছিল, শাসন ব্যবস্থায় দুর্বলতা ছিল, দুর্বৃত্তপনা ছিল, দুঃশাসন ছিল, আমরা মানছি। এমনকি আমরাও যারা সাধারণ মানুষ সে সময়ও এটাও মনে হতো মাঝে মাঝে যে আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকা উচিত না, এই দুঃশাসন, এই দুর্বৃত্তপনায় ক্ষমতায় থাকা উচিত না, আওয়ামী লীগের পতন হওয়া উচিত। কিন্তু পতনটা হয়েছে। পতনটা এমন পতন হয়েছে, বাংলাদেশকে সাথে করে নিয়ে পতন হয়েছে। আওয়ামী লীগের যে দুঃশাসন, দুর্বৃত্তপনা ছিল, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি যে তার থেকে শতগুণ ভয়াবহ দুর্বৃত্তপনা, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি বাংলাদেশে ঘটছে। এমন মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি ঘটছে যা 54 বছরের ইতিহাসে এমনটা ঘটেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি প্রতিবেদন দিয়েছে, তাতে মানবাধিকার পরিস্থিতিকে অনেকটা সন্তোষজনক বলেছে। শেখ হাসিনা পতনের পর নতুন পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। 2024 সালের 5 আগস্ট হাসিনা পতনের পর নানা ঘটনার মাঝেও স্থিতিশীল রয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। এই রিপোর্টটিতে, স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, তাতে এমনটা বলা হয়েছে। 2024 কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শিরোনামে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। যদিও এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে দেয়া সার সংক্ষেপে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর 8 আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয় উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলো হলো নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন কিংবা নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা এবং সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার করা এবং সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি, শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায় মুক্তির অসংখ্য খবর পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই সাথে এসব মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়া কিংবা খুবই দায়সারা ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত বা জড়িত আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া 1000-এর বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে আরো বলা হয়, বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে। এই রিপোর্টটা দেখে মনে হলো যেসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময় ছিল। অস্বীকার করছি না, অস্বীকার করবার কোনো উপায় নেই, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল, যেটি ছিল সেটি আজকের তুলনায় শিশু, 5 বছরের শিশু যদি বলেন ভুল হবে না। আর আজকে অপরাধ মানবাধিকার লঙ্ঘন হতে হতে এটি 80 বছরে পৌঁছে গেছে। ডক্টর ইউনূসের বয়স কত? 85 বা 86 বছর। এখনকার মানবাধিকার লঙ্ঘনের বয়স বা ওজনটা হবে, এখনকার মানবাধিকার লঙ্ঘনটাকেও যদি আপনি নোবেল পুরস্কার দিয়ে দেন, পৃথিবীর শ্রেষ্ঠতম পুরস্কার, তাতেই মনে হয় ভুল হবে না। কাজেই এই রিপোর্টটা পুরো উল্টো একটা রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় নির্বিচারে বেআইনি হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু এখন তার থেকে শতভাগ বেশি। আমি বাংলাদেশের নাগরিক, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের প্রয়োজন নেই। আমার কাছে শুনুন বাংলাদেশে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এবং মানবাধিকার লঙ্ঘনে, মানবাধিকার নিয়ে যারা কাজ করে, মানবাধিকার কর্মী, মানবাধিকার ব্যক্তিত্ব, তারাও শেখ হাসিনা পতনের সাথে সাথে মারা গেছে। বাংলাদেশে এখন কেউ নেই। তারা আর এক সময় আওয়ামী লীগ সরকারের সময় আমি যে বললাম সেটি ছিল শিশু মানবাধিকার, আর এখনকার মানবাধিকার অনেক বয়সী, বয়োজ্যেষ্ঠ। এই বয়োজ্যেষ্ঠ মানবাধিকার লঙ্ঘনের সময় কোন মানবাধিকার নিয়ে কথা বলার লোক খুঁজে পাই না, আমরা দেখি না, কেউ কথা বলে না। এত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেই সময় শিশু মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনেক কথা হতো, অনেক কথা বলতো মানুষ। যারা মানবাধিকারের ব্যবসা করত তারা বলতো। আসলে মানবাধিকারের ব্যবসায়ীরাও ডলারে আবদ্ধ ছিল, যার কারণে সেই সময়ের একটা সরকার ছিল, সরকারটাকে প্রশ্নবিদ্ধ করতে হবে। প্রশ্নবিদ্ধ করবার জন্য মুখ দিয়ে এটাকে কি বলবো, খই ফোটানো। তখন খই ফুটতো, এখন সব নীরব। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে রিপোর্টটা ছিল জুলাই অভ্যুত্থান নিয়ে, সেটি সাজানো, গোছানো, বানানো, এবং সেই সময় ফেব্রুয়ারি মাসে এটি যখন প্রকাশিত হলো, সেই সময় আমরা বিভিন্নভাবে প্রমাণ পেয়েছিলাম যারা এই রিপোর্টটি বানিয়ে দিয়েছিল, করে দিয়েছিল শিবিরের নেতারাও ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিল যে আমরা এই রিপোর্টের সাথে যুক্ত থাকবার কারণে নিজেকে গর্বিত মনে করছি, গর্ববোধ করছি। ঠিক তেমনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বা স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এই রিপোর্টটা করবার পেছনে কে জড়িত বা কারা জড়িত, এই যে কথাগুলো বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি, এগুলো কখন ঘটছে? আমরা তো আওয়ামী লীগের সময় আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা দেখিনি, কিংবা আওয়ামী লীগের সময় গণমাধ্যম দখল করাও দেখিনি। এই যে কদিন আগে জনকণ্ঠের মতো একটি বিশাল প্রতিষ্ঠান, একটি আদি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এক সময় শীর্ষ প্রতিষ্ঠান ছিল, সেটি দখল হয়ে গেছে। আর নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো ঘটছেই। আমি বলবো যে এই রিপোর্টটাও বাংলাদেশ থেকে বানিয়ে দেওয়া হয়েছে, দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এটাকে আপলোড করা হয়েছে। এবং আজকের সময়ে এসে আপনি যদি মনে করেন যে জাতিসংঘ বলেছে বলে ওটাই বেদ বাক্য, কিংবা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে বলে ওটাই সঠিক, এটি মনে করবার কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে যে খেলছে, এটি আপনারা ইতিমধ্যেই নানা আলামতে প্রমাণ পেয়ে গেছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা সাজানো গোছানো রিপোর্ট পেশ করবে, এটি স্বাভাবিক, এবং এটি একটা ভুয়া রিপোর্ট বলে আখ্যায়িত করতে চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।